ওয়েলকাম টু মিনালস স্টাডি জোন। তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আজকে নবম ও দশম শ্রেণী রসায়নের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠনের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকগুলি হচ্ছে মূল কণিকা, অণু ও পরমাণু, প্রতীক, পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা। এখন খেয়াল করো, আসলে মূল কণিকাটা কী জিনিস। কোনো পরমাণুর মধ্যে অনেকগুলি কণা থাকতে পারে, এই কণাগুলিকে আমরা মূল কণিকা বলে থাকি। তো দেখো, মূল কণিকা তিন ধরনের। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, আর একটা কম্পোজিট কণিকা। স্থায়ী মূল কণিকা হচ্ছে তিনটাই: ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। অস্থায়ী মূল কণিকা অনেকগুলি। দেখো, মেসন, পায়ন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, এগুলি হচ্ছে যে তোমার কি অস্থায়ী মূল কণিকা। কিন্তু অস্থায়ী মূল কণিকাগুলি তোমাদের এসএসসি লেভেলে তেমন একটা লাগে না। খেয়াল করো, কম্পোজিট কণিকা দুই ধরনের। একটা হচ্ছে যে আলফা কণা, আর একটা হচ্ছে ডিউটেরন কণা। ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে বলবো আলফা কণা। এখন দেখো, আমরা মেইনলি আলোচনা করব স্থায়ী মূল কণিকা নিয়ে। স্থায়ী মূল কণিকাটা হচ্ছে যে তিন ধরনের: ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রনকে ই বা ই মাইনাস, প্রোটনকে পি বা এস প্লাস দ্বারা, আর নিউট্রনকে এন বা N01 দ্বারা প্রকাশ করা হয়। এখন খেয়াল করো, এই ইলেকট্রনের চার্জটা কত। ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻19 কুলম। এখানে একটু খেয়াল করো, এটা ইলেকট্রন ঋণাত্মক আধান বিশিষ্ট, এই জন্য এটার চার্জ ঋণাত্মক। প্রোটন হচ্ছে 1.6 × 10⁻19 কুলম, এটার চার্জ ধনাত্মক, এই জন্য এটা প্লাস লিখি। আর নিউট্রনের চার্জ 0। এটা হচ্ছে চার্জ বা আধান নিয়ে বলছি, চার্জ বা আধান। এখন খেয়াল করো, ভরটা হচ্ছে ইলেকট্রনের ভর 9.11 × 10⁻28 গ্রাম, প্রোটনের ভর 1.673 × 10⁻24 গ্রাম, আর নিউট্রনের চার্জ 1.675 × 10⁻24 গ্রাম। তাহলে দেখো, আমরা ভর পেয়ে গেলাম। তবে এখানে খেয়াল করবা, ইলেকট্রনের ভর আর প্রোটনের ভরের মধ্যে যদি তুলনা করি, এটা অনেক ছোট। কার তুলনায়? প্রোটন এবং নিউট্রনের তুলনায়। তাহলে কতটুকু ছোট? সেটা হচ্ছে প্রায় 1838 ভাগের 1 ভাগ। আবিষ্কার ইলেকট্রন আবিষ্কার করেন স্যার জে থমসন। স্যার জে থমসন। প্রোটন আবিষ্কার করেন গোল্ডস্টাইন। এবং নিউট্রন আবিষ্কার করেন চ্যাডউইক। তোমরা খেয়াল করো, প্রোটনের আবিষ্কারক হচ্ছে গোল্ডস্টাইন, কিন্তু তোমরা বিভিন্ন বইতে বা বিভিন্ন জায়গায় দেখো যে এটা রাদারফোর্ড লেখা। আসলে রাদারফোর্ডটা সঠিক না, এখানে গোল্ডস্টাইনে হবে প্রোটনের আবিষ্কারক। তাহলে দেখো, এই তিনটা নামকে সহজে মনে রাখার জন্য আমরা একটা রাইম হিসেবে লিখতে পারি: ইট নিচে পড়ে গেল। ইট নিচে পড়ে গেল। ইলেকট্রন আবিষ্কার করেন থমসন, নিউট্রন আবিষ্কার করেন চ্যাডউইক, প্রোটন আবিষ্কার করেন গোল্ডস্টাইন। আশা করি বুঝতে পারছো। তবে এখানে দেখো, H প্লাসকে প্রোটন বলা হয় কেন সেটা সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। H প্লাস মূলত
এটার মধ্যে একটি মাত্র কি আছে, প্রোটন আছে। কেন্দ্রে একটি মাত্র কি আছে, প্রোটন। আর এইচ যদি লিখি, এইচ এর ক্ষেত্রে দেখো এটার বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন ছিল আর কেন্দ্রে একটি প্রোটন আছে। তাহলে বাইরের কক্ষপথে একটি ইলেকট্রন। এই হাইড্রোজেনের অস্তিত্ব রূপে আছে একটি প্রোটন এবং একটি ইলেকট্রন। বাট একটা ইলেকট্রন যদি চলে যায় তাহলে দেখো এর কেন্দ্রে একটি মাত্র প্রোটন থাকে, এই জন্য H+কে প্রোটন বলা হয়। তাহলে আশা করি বুঝতে পারছো মূল কণিকা সম্পর্কে। এখন আমরা আলোচনা করব অণু ও পরমাণু নিয়ে। আসলে অণু কি এবং পরমাণু কি। তাহলে দেখো এখানে পরমাণু হচ্ছে মৌলের ক্ষুদ্রতম কণিকার নামই হচ্ছে যে পরমাণু। মৌলের ক্ষুদ্রতম কণার নামে পরমাণু। আর অণু হচ্ছে দুই বা ততোধিক পরমাণু সমন্বয়ে, দুই বা ততোধিক পরমাণু সমন্বয়ে গঠিত পদার্থকে আমরা কি বলবো, অণু বলবো। এখন প্লিজ একটু খেয়াল করো, অণু অণু আসলে কয় ধরনের, দুই ধরনের। একটা হচ্ছে মৌলিক অণু আর একটা হচ্ছে যৌগিক অণু। মৌলিক অণু আর একটা কি, যৌগিক অণু। হ্যাঁ, মৌলিক অণু কোনগুলি, এক হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। দুই নম্বরে O3 ওজোন গ্যাস, P4 এখানে যে 10টা আছে এই 10টাকে আমরা কি বলে থাকি, মৌলিক অণু বলে থাকি। তাহলে মৌলিক অণুগুলি কি, মৌলের অণুসমূহকে আমরা মৌলিক অণু বলে থাকি, আর যৌগের অণুগুলিকে যৌগিক অণু বলে থাকি। এখন দেখো এখানে মূলত মৌলিক অণু বলতে আমরা বুঝি যে সকল পদার্থকে ভাঙলে একই ধরনের মৌল ছাড়া অন্য কোনো মৌল পাওয়া যায় না, সেগুলিকে কি বলে থাকি, মৌলিক অণু। আর যৌগিক অণু হচ্ছে যে সকল অণুকে ভাঙলে ভিন্ন ধরনের মৌল পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে যৌগিক অণু। এখন দেখো এগুলি ছাড়া এখানে মূলত 9টা মৌলকে কাজে লাগাইছি। পর্যায় সারণীতে এই পর্যন্ত আবিষ্কৃত মৌল হচ্ছে টোটাল 118টি। 118টি মৌলের মধ্যে এখানে 9টি মৌল কাজে লাগছে, অর্থাৎ এখানে মৌলিক অণু হিসাবে আছে 9টি মৌল। তাহলে বাকি কতটি, বাকি 109টি মৌলই একটি পরমাণু নিয়ে একটি অণু গঠিত, তাহলে দেখো যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি। তাহলে এখানে যে মৌলিক অণুর কথা বলছি, এখানে হাইড্রোজেনের অণু বললে H2 লিখতে হবে, আর পরমাণু বললে H লিখবা। নাইট্রোজেনের অণু বললে N2 আর পরমাণু বললে N। সালফারের অণু বললে AH আর পরমাণু বললে S লিখবা। তাহলে দেখো অণু আর পরমাণুর মধ্যে ডিফারেন্সটা আশা করি বুঝতে পারছো। কিন্তু এই যে সোডিয়ামটা আসলে একটি পরমাণু নিয়ে একটি অণু গঠিত। এটার আমরা এইভাবে লিখি না, যেমন Na2 এটা লিখি না, আবার ম্যাগনেসিয়াম 2 এইভাবেও লিখি না, অর্থাৎ এরা একটি পরমাণু নিয়ে একটি অণু গঠিত। এখন দেখো তাহলে আমরা
অণু, মৌলিক অণু বললে এই 10টাকে মিন করব। আর যদি মৌলিক পদার্থ বলে তাহলে এগুলি সহ বাকি যা আছে সবগুলিকে একসাথে আমরা কি মৌলিক পদার্থ বলবো। আর যদি মৌলিক অণু বলে তাহলে এই 10টাকে আমরা মিন করব। ক্লিয়ার? এখন দেখো যৌগিক অণুতে চলে যায়। যৌগিক অণু কি? যৌগিক অণু হচ্ছে 2 বা ততোধিক মৌলের সমন্বয়ে গঠিত অণুসমূহকে আমরা কি বলি? যৌগিক অণু। তাহলে দেখো এখানে সালফিউরিক অ্যাসিড, পানি। সালফিউরিক অ্যাসিডকে বাংলে 3 ধরনের মৌল পাওয়া যাবে, হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন। আর পানিকে বাংলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যেতে পারে। তাহলে এই ক্ষেত্রে একটু খেয়াল করো, এগুলিকে আমরা কি বলবো? যৌগিক অণু। আর এগুলিকে বলবো মৌলিক অণু। আর এগুলি পুরোটা সবগুলিকে আমরা বলবো মৌলিক পদার্থ। আর এখানে যেগুলি এগুলিকে যৌগিক পদার্থ বলবো অথবা যৌগিক অণু বলবো। তাহলে মৌলিক অণু আর মৌলিক পদার্থের মধ্যে একটু ডিফারেন্স আছে, আর যৌগিক অণু আর যৌগিক পদার্থের মধ্যে ডিফারেন্স নাই। তাহলে আশা করি বুঝতে পারছো। এখন তোমরা একটু খেয়াল করো, এখানে যদি ক্লোরিন লেখা থাকে আর 2Cl লেখা থাকে, এটার সাথে এটার ডিফারেন্স কি? এটাতে ক্লোরিনের একটা পরমাণু, এটার দ্বারা বোঝাচ্ছে ক্লোরিনের 2টা পরমাণু। আর যদি এটা লেখা থাকে তাহলে বুঝতে হবে ক্লোরিনের 2টা পরমাণু ঠিকই আছে, বাট এটা একটি অণু বলা যাবে। এখানে 2টা ক্লোরিন পরমাণু কিন্তু একসাথে যুক্ত আছে, আর এটাতে ক্লোরিন 2টা পরমাণু আলাদা আছে। যদি এরকম লেখা থাকে তাহলে এটা বুঝতে হবে 2টা ক্লোরিন অণু, 2টা ক্লোরিন অণু। এখন খেয়াল করো, এখানে যদি Cl মাইনাস লেখা থাকে তাহলে Cl মাইনাস দ্বারা বোঝাবো কি? ক্লোরাইড আয়ন। এটা দ্বারা কি বোঝা যাবে? ক্লোরাইড আয়ন। কয়টি? একটি। তাহলে 2Cl মাইনাস যদি লিখি তাহলে 2টা ক্লোরাইড আয়ন, 2টা ক্লোরাইড আয়ন। তো আমরা জানি কোনো মৌল যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি যুক্ত হবে? আয়ড যুক্ত হবে। কি যুক্ত হবে? আয়ড যুক্ত হবে। এখন খেয়াল করো, আমরা পরের টপিকে চলে যাই, প্রতীক নিয়ে কিছুটা আলোচনা করি। প্রতীক কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম বর্ণ অথবা প্রথম 2 বর্ণটাই হচ্ছে যে প্রতীক। এখন দেখো এই প্রতীকটা কেন প্রয়োজন এবং কিভাবে আমরা চিহ্নিত করব কার প্রতীক কেমন, সেটা একটু খেয়াল করো। এখানে 1 নম্বরে যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন, এই ক্ষেত্রে আমরা কি লিখি? এইচ লিখি। এটার প্রতীক হচ্ছে এইচ। এটার প্রথম বর্ণ এইচ, এই জন্য এইচ লিখছি। 2 নাম্বার হিলিয়াম, হিলিয়ামের প্রথম 2 বর্ণ নিতে হবে। এখন তোমরা বলো তো দেখি, এখানে হিলিয়ামের প্রথম বর্ণ নিই নাই কেন? 2 বর্ণ কেন নিলাম? এখানে কারণটা হচ্ছে হাইড্রোজেনের সাথে মিলে যাবে, এই কারণে আমরা প্রথম 2 বর্ণ নিয়েছি। 3 নম্বরে দেখুন নেট্রিয়াম, এটা হচ্ছে ল্যাটিন নাম। কার? সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম। এখানে প্রথম 2 বর্ণ নিলাম। আবার 4 নম্বরে খেয়াল করো প্লামবাম, প্লামবাম সি লেভেল ভুক্ত। তোমরা তো বুঝতেই পারছো সি লেভেলটা কি। ইংরেজিতে সি লেভেল ভাগ করে করে কিন্তু উচ্চারণ করা হয়। তো এখানে সি লেভেল ভুক্ত নামসমূহের ক্ষেত্রে প্রথম সি লেভেল থেকে প্রথম বর্ণ আর দ্বিতীয় সি লেভেল থেকে প্রথম বর্ণ নিতে হবে। তাহলে এখানে পি বি, এটা হচ্ছে প্লামবাম মানে লেড। 5 নম্বরে যেমন হাইড্রেজিরাম,
এখানে দেখো তোমাদের বইতে এর জায়গায় ইউ দেওয়া, বাট এটা হচ্ছে HYDRA, এখানে একটা আর বাড়তি থাকবে। তাহলে এটা হচ্ছে দুইটা সিলেবেল আছে, এ একটা আর এ একটা। তাহলে প্রথম সিলেবেল থেকে হচ্ছে যে এইচ, আর দ্বিতীয় সিলেবেল থেকে জি নিতে হবে। দেখো এগুলি সিলেবেলভুক্ত এই দুইটা, আর এটা হচ্ছে ল্যাটিন নাম, ল্যাটিন নেম, আর এই দুইটা হচ্ছে ইংরেজি নাম। এই দুইটা কি ইংরেজি নাম। তাহলে দেখো এখানে প্রতীক লিখতে হলে আমরা খেয়াল রাখতে হবে, একটি বর্ণ হলে ক্যাপিটাল লেটার, আর দুইটি বর্ণ হলে একটা ক্যাপিটাল লেটার পরেরটা স্মল লেটার। এটা তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন দেখো আমরা আলোচনা করব 4 নম্বরে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা নিয়ে। পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা। এখানে পরমাণুর কেন্দ্রে কি থাকে তোমরা একটু খেয়াল করো। কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন থাকে, আর বাইরের কক্ষপথে কি থাকে ইলেকট্রন থাকে। এখন একটু খেয়াল করো, প্রোটন আর নিউট্রনের যোগফলটাই হচ্ছে ভর সংখ্যা। প্রোটন এবং নিউট্রনের যোগফল কি ভর সংখ্যা। তো এখানে ভর সংখ্যাকে আমরা নিউক্লিয়ন সংখ্যাও বলে থাকি। ভর সংখ্যা, এটার নাম কি ভর সংখ্যা। তাহলে একটা কোশ্চেন খেয়াল করো, ভর সংখ্যাকে নিউট্রন সংখ্যা বলা হয় কেন? নিউট্রন সংখ্যা বলা হয় কেন? এরকম একটা কোশ্চেন থাকতে পারে। খেয়াল করো, ভর সংখ্যা বলতে আমরা কি বুঝি? প্রোটন এবং নিউট্রন সংখ্যা যোগফল। কিন্তু এই প্রোটন আর নিউট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। তাহলে নিউক্লিয়াসে থাকে বলে প্রোটন আর নিউট্রনকে নিউক্লিয়ন বলা যেতে পারে। তাহলে প্রোটন আর নিউট্রন সমান যেহেতু ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যাকে আমরা নিউক্লিয়ন সংখ্যাও বলতে পারি। এখন একটু খেয়াল করো, পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা তোমরা অবশ্যই জানো, যেমন 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলি যদি মুখস্থ করো ধারাবাহিকভাবে, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, তারপরে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3। তাহলে দেখো এই পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা আমরা কিভাবে বের করব সেটা সম্পর্কে একটু ধারণা দিই। এখানে যেমন x একটা মৌলের প্রতীক, x এটা হচ্ছে কি z, এটা a, এটা হচ্ছে m প্লাস মাইনাস। এই ক্ষেত্রে দেখা গেছে যে z হচ্ছে কি পারমাণবিক সংখ্যা, এটা কি ভর সংখ্যা। আমরা একটু লিখে দিই, x হচ্ছে মৌলের প্রতীক, x কি মৌলের প্রতীক, z ইকুয়াল পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, এটা ভর সংখ্যা, এ কি ভর সংখ্যা। আবার এখান থেকে a মাইনাস জেড ইকুয়াল কি পেতে পারি? নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। আবার দেখো এখানে m প্লাস মাইনাস আছে, m প্লাস মাইনাস মানে হচ্ছে চার্জ বা আধান, চার্জ বা আধান। হ্যাঁ, ইলেকট্রন সংখ্যা আমরা পেতে পারি, ইলেকট্রন সংখ্যা হবে a মাইনাস প্লাস মাইনাস অফ m, প্লাস মাইনাস অফ m। তাহলে এখানে প্রোটন সংখ্যা কেমন হবে? p ইকুয়াল প্রোটন সংখ্যা, এটাও আমরা পেতে পারি, প্রোটন
সংখ্যা। তবে একটা তথ্য লিখে রাখতে পারো যে নিরপেক্ষ পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা ইকুয়াল প্রোটন সংখ্যা ইকুয়াল ইলেকট্রন সংখ্যা। যদি নিরপেক্ষ অর্থাৎ ধনাত্মক আদান বা ঋণাত্মক আদান না থাকে তাহলে তোমার কি এটা পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকবে। যদি নিরপেক্ষ না থাকে অর্থাৎ ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে তোমার কি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের কারণে এটা চার্জযুক্ত হবে এবং তোমার ওটাতে ইলেকট্রন সংখ্যা সমান থাকবে না। কার সমান থাকবে না? পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান থাকবে না। আচ্ছা, এবার একটু খেয়াল করো, আমরা যেমন অক্সিজেন সম্পর্কে এক্স এর জায়গায় কি দিলাম? অক্সিজেন দিলাম, এটা 8 দিলাম আর এটা হচ্ছে 16। এখানে এটা ধরো নিরপেক্ষ আছে, তাহলে ও দ্বারা কি বোঝাবে? অক্সিজেন মোলের প্রতীক, অক্সিজেন মোলের প্রতীক। হ্যাঁ, 8টা হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা 8 লিখতে পারি, প্রোটন সংখ্যা 8 এবং ইলেকট্রন সংখ্যাও 8। এই তিনটা সমান, কারণ এখানে প্লাস মাইনাস নাই। ভর সংখ্যা কত? 16। আর নিউট্রন সংখ্যা কত? অর্থাৎ 16 - 8 ইকুয়াল 8। ইলেকট্রন সংখ্যা কত বের করছি আমরা। এখন দেখো এখান থেকে সবগুলি তথ্য আমরা পেয়ে গেলাম। যদি এরকম থাকে যে অক্সিজেন 2 - 8 16, তাহলে এটা তো অক্সিজেন মোলের প্রতীক বুঝলামই। এখানে পারমাণবিক সংখ্যা হবে 8, তারপরে প্রোটন সংখ্যা হবে 8 এবং ইলেকট্রন সংখ্যা কিন্তু চেঞ্জ হয়ে যাবে কারণ ইলেকট্রন গ্রহণ করছে। তো আমরা খেয়াল রাখবো ইলেকট্রন গ্রহণ করলে ঋণী মানে ঋণাত্মক, আর ইলেকট্রন ত্যাগ করলে ধনী মানে ধনাত্মক। তাহলে এটা কি গ্রহণ করছে, এই জন্য ঋণী মানে ঋণাত্মক আদান। তুমি যদি কারো থেকে টাকা ধার করো বা নাও তাহলে সেক্ষেত্রে এটা তুমি কি ঋণী, সেক্ষেত্রে আমরা ঋণাত্মক চিহ্ন দিতে পারি। আর যারা ধনী তারাই কিন্তু কি দান করে, তো এখানে যারা ইলেকট্রন দান করে তাদেরকে আমরা ধনী হিসেবে চিহ্নিত করে ধনাত্মক আদান বলতে পারি। এখন দেখো ইলেকট্রন তাহলে কত হবে? ইলেকট্রন গ্রহণ করছে 2টা, 8 আর 2 10 হওয়ার কথা। নিরপেক্ষ থাকলে 8 ছিল, এখন হবে কত? 8 আর 2 10। তাহলে আমরা এটা সূত্র থেকেও বের করে নিতে পারি, a মাইনাস প্লাস মাইনাস অফ m। তাহলে এখানে খেয়াল করো, এখানে এর জায়গায় কি আমরা z লিখতে পারি। তাহলে z কত? 8 মাইনাস এখানে -2 আছে, তাহলে দেখো 8 মাইনাসে কত? +2 ইকুয়াল 10। আর বাকিগুলি ঠিক থাকবে, নিউট্রন সংখ্যাও ঠিক থাকবে, ভর সংখ্যা তো 16 আছে। এখন একটু খেয়াল করো, যদি এরকমভাবে দিয়ে দেয় অক্সিজেন 2, এটা 8 16 আর হচ্ছে 2 মাইনাস, প্রোটন সংখ্যা হয়ে যাবে 8 × 2 ইকুয়াল কত? 16। আর নিউট্রন সংখ্যা হবে 16 - 8 × 2, দুইটার জন্য 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 16 থেকে 8 গেলে 8, 8 দুগুণে কত? 16। আর কি ইলেকট্রন সংখ্যা হবে এই ক্ষেত্রে তোমার কি 8 দুগুণে 16, 16 আর 2 কত? 16 + 2 ইকুয়াল 18টি। তাহলে ইলেকট্রন এখানে টোটাল 2টা মিলেই কিন্তু 2টা গ্রহণ করছে, 2টা গ্রহণ করছে সেরকম না, 2টা মিলেই 2টা গ্রহণ করছে। এখানে যা শো করতেছে তাই দিলাম। তাহলে
এখান থেকে আমরা বুঝে পেলাম যে ইলেকট্রন সংখ্যা 18টি, নিউট্রন সংখ্যা 16টি এবং প্রোটন সংখ্যা 16টি হবে, এখানে 2 দেওয়ার কারণে। কিন্তু পারমাণবিক সংখ্যা চেঞ্জ হবে না। এখন দেখো এই পর্যায়ে আমরা আর একটা, যেমন সোডিয়াম আয়ন, এটার ক্ষেত্রে আমরা বলতে পারি সোডিয়াম আয়ন এটা 11, 23। এই ক্ষেত্রে সোডিয়ামটা মানে Na দ্বারা বোঝাচ্ছে সোডিয়াম মৌলের প্রতীক। আচ্ছা, এখানে পারমাণবিক সংখ্যা 11, প্রোটন সংখ্যা কত 11, ইলেকট্রন সংখ্যা কত হবে দেখো Z মাইনাস প্লাস মাইনাস M, তার মানে Z হচ্ছে 11 মাইনাস প্লাস 1, একটা ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 11 মাইনাস 1 ইকুয়াল 10টি, অর্থাৎ 11টি থেকে একটি ইলেকট্রন যদি চলে যায় আর কয়টি থাকবে 10টি থাকবে। এবারে একটু খেয়াল করো, এ হচ্ছে 23 আর নিউট্রন সংখ্যা হবে 23-এর থেকে 11 গেলে কত হবে 12। তাহলে আশা করি বুঝতে পারছো। এখানে যদি কোনো সমস্যা থাকে, অর্থাৎ ক্লাসে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অথবা তোমার এই চ্যাপ্টারে কোনো জায়গায় সমস্যা আছে তুমি সলভ করতে পারতেছো না, তাহলে সেই ক্ষেত্রে এটা কমেন্টস বক্সে জানাই দিবা। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিবা এবং পাশের বেল আইকনটি ক্লিক